ভোরের প্রথম আলো ইস্পাতের মতো ঠান্ডা আর ধারালো হয়ে আমার স্তকে এসে বিঁধছিল। আমি তখনও ছাদে সেই একই জায়গায় বসেছিলাম। আমার হাতে ধরা নীল কাচের চুড়িগুলো ভোরের আলোয় অপপ্রার্থিত এক আভা ছড়াচ্ছিল। স্বপ্নে আর বাস্তবের মাঝখানে পর্দাটা যেন এতটাই পাতলা হয়ে গিয়েছিল যে আমি নিশ্চিন্ত হতে পারছিলাম না কোনটা সত্যি। কিন্তু আমার আঙ্গুলের নিচে চুড়িগুলো কঠিন শীতল স্পর্শ, আমার তাদের মৃদু ঋণ শব্দ, এগুলো তো মৃত্যু হতে পারে না। ইতি এসেছিল আর এই অবহেলায় ভরা বিস্মৃতিতে ঢাকা ছাদে সে তার ভালোবাসার চিহ্ন রেখে গেছে। আমার ভেতরটা আর অপরাধবোধ ন্যূজ্জ হয়েছিল না, বরং এক অদ্ভুত দৃঢ়তায় ভরে উঠেছিল। আমি জানি ইতি রেখে যাওয়ার এই ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু আমি তার ভালোবাসার মর্যাদাটুকু তো রাখতে পারি। তার এই ছোট্ট পৃথিবীতে আমি আবার জাগিয়ে তুলতে পারি। চুড়িগুলো আর ডায়েরিটা বুকে জড়িয়ে আমি ছাদ থেকে নামলাম। পরে ফিরে ইতির শূন্য ড্রেসিং টেবিলটার সামনে দাঁড়ালাম। তার প্রসাধনীর জিনিসপত্রগুলো আমি কিছুই ফেলিনি, সব যেমন ছিল তেমনই আছে, শুধু ধুলোয় একটা পাতলা আচরণ জমেছে। আমি ড্রয়ারটা খুললাম, ভেতরে তার একটা ছোট্ট কাচের চুড়ির বাক্স, খুব সাধারণ, কিন্তু আমার কাছে এখন একটাই পৃথিবীর সবচেয়ে দামি সিন্ধুক। আমি খুব সাবধানে চুড়িগুলো বাক্সের ভিতরে রাখলাম, যেন সামান্য আঘাতেই ভেঙে যাবে। তারপর ডায়েরিটা রাখলাম তার পাশেই। মনে হলো ইতির দুটো প্রিয় জিনিসকে তাদের সঠিক জায়গায় ফিরিয়ে দিলাম। সেদিন আমি আর অফিসে গেলাম না। বন্ধুদের ফোন, বসের ফোন, সব উপেক্ষা করলাম। আমার জীবনে অগ্রাধিকার বদলে গেছে। যে বাস্তবতা আমাকে ইতির কাছ থেকে কেড়ে নিয়েছিল, সেই বাস্তবতাকে আমি আজ থেকে ছুটি দিলাম। পুরনো একটা টি শার্ট আর ট্রাউজার পরে আমি আবার ছাদে গেলাম। এবার আমার হাতে কোনো ডায়েরি ছিল না, কিন্তু ঝাড়ু আর ময়লা ফেলার ব্যাগ। ছাদটা পরিষ্কার করতে গিয়ে আমার মনে হচ্ছিল আমি যেন আমার নিজের মনের ভেতরে জমে থাকা অপরাধ বোধের ধুলো ঝেড়ে ফেলছি। প্রতিটি শুকনো পাতা, প্রতিটি মরা ডাল যা আমি তুলে ফেলছিলাম, তা যেন আমার একটি ভুলের প্রতীক। ঘন্টার পর ঘন্টা আমি কাজ করে গেলাম, ঘামে আমার পুরো শরীর ভিজে গেল, কিন্তু আমার কোনো ক্লান্তি ছিল না। বরং শরীরে যত ক্লান্তি হচ্ছিল, মন তত হালকা লাগছিল। দুপুরের মধ্যে ছাদটা পরিষ্কার হয়ে গেল। ভাঙা টবগুলো একপাশে সরালাম, ভালোগুলোকে জড়ো করলাম। মরা কাঠ হয়ে যা টগর আর বেলি গাছ দুটোকে তুলে ফেলতে গিয়ে আমার বুকটা হু হু করে উঠল। আমার মনে হলো আমি যেন ইতির স্মৃতি কলঙ্কটাকে সরাচ্ছি, কিন্তু পরক্ষণে মনে হলো পুরনোকে বিদায় না দিলে নতুনের জায়গা হবে কি করে। বিকালে আমি বের হলাম গন্তব্য নার্সারি, যে আমি কোনোদিন গাছের নামও জানতাম না, সে আজ মাটির গন্ধ, সারের গন্ধ গায়ের মাখতে চলেছে। একটা বড় নার্সারিতে গিয়ে আমি যেন এক নতুন জগৎকে প্রবেশ করলাম। হাজারো রঙের ফুল, পাতাবাহার। আমি নার্সারির মালিক বয়স্ক এক লোকের কাছে গিয়ে ইতির ডায়েরিটা লেখা গাছগুলো কথা বললাম। টগর, বেলে, গন্ধরাজ আর 2 রকমের গোলাপ। ভদ্রলোক আমার কথা শুনে হাসলো। বইয়ের শখ বুঝি? আজকালকার ছেলে মেয়েরা তো এসবের ধার ধারে না। আমি কোনো উত্তর না দিয়ে মৃদু হাসলাম। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। উনি যদি জানতেন এই শখটা পূরণ করতে আমার কতটা দেরি হয়ে গেছে। আমি সবচেয়ে তরতাজা আর সতেজ চারাগুলো বেছে নিলাম। টগর ফুলের চারাটা হাতে নিতেই আমার মনে হলো এর সাদা পাপড়িতে ইতির হাসি আভা লেগে আছে। বিলীলতার নরম ডগাগুলো যেন আমার আঙুল জড়িয়ে ধরে ইতির ভালোবাসা নির্ভরতা জানাচ্ছে। মাটির সার, নতুন টব সব কিনে যখন ফিরছি, তখন নিজেকে ভীষণ পরিপূর্ণ মনে হচ্ছিল। বাড়িতে ফিরে আমি আবার ছাদে চলে গেলাম। নতুন টবে মাটি ভরতে গিয়ে আমার মনে হলো আমি শুধু মাটি ভরছি না, আমি একটা নতুন স্পর্শকে ভিত্তি তৈরি করছি। এতে ডায়েরিটা পাশে খোলা রাখা, সে কিভাবে মাটি প্রস্তুত করত, কোনো গাছের জন্য কেমন সার দিত, সব খুঁটিয়ে খুঁটিয়ে লেখা আছে। আমি তার নির্দেশের অক্ষরে অক্ষরে পালন করতে লাগলাম। প্রতিটি চারা যখন টবে রোপণ করেছিলাম, আমি ফিস ফিস করে বলছিলাম,
এটা তোমার জন্য ইতি, তোমার টগর গাছ, এবার আর মরতে দেব না। আমার মনে হচ্ছিল ইতি যেন আমার পাশেই দাঁড়িয়ে আছে। তার শীতল স্পর্শ আমার ঘাড়ে এসে লাগছে, তার কোমল গলার স্বর আমাকে বলে দিচ্ছে কোনটা কিভাবে করতে হবে। আমি যেন ঘোরের মধ্যে কাজ করে যাচ্ছিলাম। সন্ধ্যা নামার আগে আমার কাজ শেষ হলো। ছাদটায় এখন প্রায় মৃত্যু নয়, সারি সারি নতুন টব, তাতে নতুন পানির সম্পদ। টবগুলোতে পানি দেওয়ার সময় আমার চোখ দুটো আবার ভিজে এলো। এ জল অনুশোচনা নয়, এ জল ভালোবাসার এক নতুন সূচনা। ক্লান্তি শরীর নিয়ে আমি ছাদের মাঝখানে একটা মাদুর পেতে বসলাম। দূরে মসজিদ থেকে মাগরিবে আজান ভেসে আসছে, ঠিক কালকের মতো। কিন্তু আজকের পরিবেশটা ভিন্ন। কাল ছিল শূন্যতা আর হাহাকার, আজ আছে আশা আর পূর্ণতা। আমি আকাশের দিকে তাকালাম। আমার মনে হলো এই ছাদটা শুধু ইটের একটা কাঠামো নয়, এটা এখন আমার আর ইটের ভালোবাসার মন্দির, যে মন্দিরে আমি এখন একমাত্র পূজারী। হঠাৎ একটা দমকা বাতাস আমার চুলগুলো এলোমেলো করে দিয়ে গেল, আর সেই বাতাসের সাথে ভেসে এলো এক পরিচিত মিষ্টি গন্ধ, বেলি ফুলের গন্ধ। আমি চমকে চারিদিকে তাকালাম। বেলি লতার চারটা তো সবে লাগিয়েছি, ওতে তো ফুল ফোটার প্রশ্নই আসে না। আর ঠিক তখনই আমি শব্দটা শুনলাম, খুব মৃদু কিন্তু স্পষ্ট, রিন ঝিন ঝিন নীল কাছে চুরির শব্দ। শব্দটা আমার কাছে খুব কাছে থেকে আসছে, যেন কেউ আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি চোখ বন্ধ করলাম। আমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, আমার গাল বেয়ে যেন জল গড়িয়ে পড়লো। তা ছিল পরম শান্তি। আমি জানি ইতি এখানেই আছে, আমার পাশে আছে। আমার এই নতুন করে সাজানো ছোট্ট পৃথিবীতে সে আবার ফিরে এসেছে। সে হয়তো আর আগের মতো শরীরে অবয়বে আসবে না, কিন্তু তার অস্তিত্ব আমি আমার প্রতিটি নিঃশ্বাসে অনুভব করতে পারবো। তার ভালোবাসার সৌরভ এই ফুলের গন্ধে মিশে থাকবে, তার উপস্থিতির শব্দে এই চুরির রিনঝিনে বেজে উঠবে। আমি চোখ না খুলেই ফিস ফিস করে বললাম, দেখেছো ইতি, আমি তোমার আকাশটাকে আবার সাজিয়ে দিয়েছি। এখান থেকে রোজ বিকালে আমরা এখানে একসাথে সূর্য ডোবা দেখব, তুমি আর আমি। বাতাসে বেলি ফুলের গন্ধটা আর তীব্র হলো। চুরির শব্দটা যেন আমার কথার উত্তরে সম্মতি জানিয়ে বেজে উঠল। বাইরে রাতে শহরটা নির্ণয় আলোয় ঝলমল করছে, কিন্তু তানিয়ার ভেতরটা একাকিত্বের অন্ধকারে ডুবে আছে। দামি পারফিউমের গন্ধ, আলমারি জুড়ে সাজানো ঝলমলে পোশাক, বন্ধুদের কল, কোনো কিছুই তার মনে ভেতরে গুমট ভাবাটা কাটতে পারছে না। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে দেখছিল, নিখুঁত করে সাজানো মুখ, পরিপাটি চুল, আধুনিকতার ছোঁয়া তার প্রতিটি অংশে। অথচ এই জীবন্ত রক্ত মাংসের সুন্দর শরীরটা কোনো মূল্যই যে নেই অনির কাছে। অনির পৃথিবী জুড়ে এখন শুধু এক মৃত্যু মানুষের অস্তিত্ব, একরাশ স্মৃতি আর কিছু পাগলামি। তানিয়ার ইচ্ছা করছিল প্রচণ্ড জোরে চিৎকার করে অনির কাঁধ ধরে ঝাঁকিয়ে বলতে, বেরিয়ে এসো এই মোহ থেকে, যে মরে গেছে সে আর ফেরে না। আমি আছি তোমার পাশে, বাস্তব আমি, আমাকে দেখো। কিন্তু ইচ্ছা করলে সব করা যায় না। মরে গিয়েও ইতির নামের মেয়েটা যেন আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে। বেঁচে থাকতেও যে মেয়েটা ছিল বাড়ির এক কোণে পড়ে থাকা আসবারের মতো, যার উপস্থিতি বা অনুপস্থিতিতে উনির কিছু যেতে আসতো না। সেই মেয়েটা আজ মৃত্যুর পর উনির পুরো সত্তা জুড়ে আসন ঘিরে বসেছে। তানিয়ার কাছে এটা শুধু অসহ্য নয়, অপমানজনকও বটে। গত কয়েকদিন ধরে উনির পাগলামি চরমে উঠেছে। আজ সকালেও তানিয়া দেখেছে কফি হাতে বারান্দায় দাঁড়িয়ে উনি ছাদের দিকে তাকিয়ে ফিসফিস করে কথা বলছে। তোমার বেলি গাছটাই নতুন পাতা এসেছে ইতি, দেখেছো? কে দেখবে? কাকে বলছে উনি এসব? এই শত্রু তাকে সম্বোধন করার দৃশ্যটা তানিয়ার বুকের ভেতরে রাগের আগুন জ্বালিয়ে দেয়। যে বাস্তবতার অজুহাতে উনি কোনোদিনই ইতির দিকে ফিরেও তাকায়নি, আজ সেই বাস্তবতাকে অনায়াসে ছুটি দিয়ে
দিয়েছে সে এক মৃত্যু মানুষের জন্য। অফিসের ফোন আসে, বস নিজের ফোন করে, কিন্তু অনির কোনো ভ্রুক্ষেপ নেই। তার নতুন জগৎ এখন এই ছাদে, কিছু গাছপালা আর ইতির ডায়েরি। এই বিরক্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পেতেই তানিয়া আজকাল পার্টিতে বেশি যায়, বন্ধুদের সাথে আড্ডা দেয়, কিন্তু যত বেশি বাইরে কোলাহলে নিজেকে ডোবানোর চেষ্টা করে, বাড়ির নিস্তব্ধতায় ফিরে আসার পর তার ভেতরের শূন্যতা ততই বেশি করে চেপে ধরে। অনির এই উদাসীতা, এই পাগলামি তার মনের শান্তি কেড়ে নিয়েছে। আজ আর সহ্য করতে না পেরে তানিয়া সোজা শাশুড়ির ঘরে গেল। অনির মা জায়নামাজে বসে তসবিহ পড়ছিলেন, তার মুখেও গভীর উদ্বেগের ছাপ। তানিয়াকে দেখে তিনি একটা লম্বা দীর্ঘশ্বাস ফেললেন। কিছু বলবে মা? মা, অনিকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। ও কি পাগল হয়ে গেল? সারাদিন ছাদে কি করে? একা একা কথা বলে, হাসে। কাল রাতে নাকি ছাদে মাদুর পেতে শুয়েছিল। আমার ভয় করছে মা। তানিয়ার গলার কেবল বিরক্তি নয়, কিছুটা ভয়ও মিশেছিল। তার স্বরটা ধরে এলো। আমি কি বলবো বৌমা? আমার নিজেরই তো বুকটা ফেটে যাচ্ছে। ছেলেটা আমার এমন ছিল না। ইতির জন্য ওর মনে যে এত মায়া ছিল তা তো আমরা কেউ আগে বুঝিনি। ও বেঁচে থাকতেও যদি এই ভালোবাসার এক ফোঁটাও দেখতো, তাহলে হয়তো মেয়েটা এভাবে অভিমানে মরেই যেত না। কথাটা তানিয়ার বুকে তীরের মতো বিঁধল। তাহলে সবাই এটাই মনে করে অনির অবহেলার কারণেই ইতি মরেছে, আর এখন অনি সেই অপরাধবোধ থেকে এসব করছে। এই ভাবনাটা তানিয়ার জ্বালা আরো বাড়িয়ে দিল। এটা ভালোবাসা নয়, এটা অনির অপরাধ বোধের বিকৃত প্রকাশ। এটা ভালোবাসা না মা, এটা ওর গিল্ট। আর এই গিল্ট থেকেও নিজেকে কষ্ট দিচ্ছে, আমাদেরও কষ্ট দিচ্ছে। এভাবে চলতে পারে না। কোনো উত্তর না দিয়ে অনির মা কেবল ফেলফেলে করে তাকিয়ে রইল, তার চোখে অপরাধতার ছাপ। তানিয়া আর এক মুহূর্তেও দাঁড়ালো না, নিস্তব্ধ দিয়ে ফেলল। আজ এর একটা হেস্তনেস্ত করতেই হবে। সে হন হন করে সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠতে লাগলো। ছাদের দরজার কাছে পৌঁছাতেই সে অনির গলা শুনতে পেল। তোমার গন্ধরাজ গাছটা খুব চিন্তায় আছে ইতি। ওর পাতাগুলো কেমন নেতিয়ে পড়েছে। ডায়েরিতে তো লিখেছিলেন ওকে ছায়ায় রাখতে হয়। আমি তো তাই রেখেছি, তাও কেন এমন করছে বলো তো? তানিয়া মাথায় রক্ত চলে গেল। সে এক ঝটকায় দরজা খুলে ছাদে প্রবেশ করলো। দেখলো একটা গন্ধরাজ গাছের টবের সামনে উবু হয়ে বসে আছে উনি। তার পুরনো টি শার্ট, পায়ে কাদা লেগে আছে। সে গাছের পাতা ধরে এমন ভাবে কথা বলছে যেন তার সামনে সত্যি কেউ দাঁড়িয়ে আছে। উনি তানিয়া চিৎকার, উনি চমকে ঘুরে তাকালো। তার চোখে মুখে রাজ্যের শান্তি, যেন সে খুব প্রিয় কারোর সাথে কথা বলছিল। আর তানিয়া সে ছন্দপতন ঘটিয়েছে। কি হয়েছে? চিৎকার করছে কেন? উনির শান্ত গলা তানিয়ার আগে ঘি ডাললো। কি হয়েছে? তুমি জিজ্ঞেস করছো কি হয়েছে? কি করছো তুমি সব? অফিসে যাচ্ছ না, কারো ফোন ধরছো না, দিন রাত এই মরা ছাদ আর গাছপালা নিয়ে পড়ে আছো। পাগল হয়ে গেছে তুমি। উনি উঠে দাঁড়ালো। তানিয়া চোখের দিকে সরাসরি তাকিয়ে ধীর গলায় বলল, ছাদটা মরা নয় তানিয়া, আমি এটাকে আবার বাঁচিয়ে তুলেছি ইতির জন্য। ইতি 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 অসহ্য, যেন মরে গেছে। তাকে নিয়ে এত মাতামাতি কি আছে? ও মরে গেছে উনি, এটা মেনে নাও। ও আর কোনোদিনও ফিরবে না তোমার এই বাগানে যত্ন নিতে, তোমার সাথে কথা বলতে। তানিয়া প্রায় চিৎকার করে কথাগুলো বলল। সে চেয়েছিল অনির মোহ ভাঙাতে, তাকে সজোর বাস্তবে আছড়ে ফেলতে, কিন্তু অনির মুখে কোনো ভাবান্তর হলো না, বরং তার ঠোঁটের কোণে এক অদ্ভুত করুণা হাসি ফুটে উঠল। সে তানিয়ার দিকে কয়েক পা এগিয়ে এসে বলল, তুমি ভুল বলছো তানিয়া, ইতি এখানেই আছে, ও কোথাও যায়নি। কোথায় কোথায় আছে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তানিয়া মরিয়া চারিদিকে তাকালো। তুমি দেখতে পাবে না, উনি ফিস ফিস করে বলল।
কারণ তুমি ওর শত্রু, ওর থেকে ওর ভালোবাসা মানুষটাকে কেড়ে নিয়েছো। ও এই বাতাসে মিশে আছে, এই ফুলের গন্ধে মিশে আছে। হঠাৎ একটা ধমকা বাতাস এসে মনির চুলগুলো এলোমেলো করে দিল। আর ঠিক সেই মুহূর্তেই তানিয়া নাকে একটা মিষ্টি গন্ধ এসে লাগলো, বেলের ফুলের গন্ধ। কিন্তু ছাদে তো কোনো বেলে ফুল ফোটেনি, চারাগুলো যে একদম ছোট। আর তখনই শব্দটা হলো রিন ঝিন ঝিন, মৃদু, খুব মৃদু কিন্তু স্পষ্ট কাছের চুরির শব্দ। তানিয়ার শরীরে কাঁটা দিয়ে উঠল। সে চমকে অনির দিকে তাকালো। অনির চোখ দুটো বন্ধ, মুখে পরম তৃপ্তির হাসি, যেন সে এই শব্দটা শোনার জন্য অপেক্ষা করছিল। শুনেছ? অনি চোখ না খুললেই বলল। ও সম্মতি জানালো। ও এখানেই আছে, আমার পাশে। তানিয়া মনে হলো তার পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। এটা অনির কল্পনা নাকি সত্যিই কিছু ঘটেছে? তার যুক্তিবাদী মনে বলেছে সবটাই অনির মনের ভুল। কিন্তু এই অলৌকিক পরিবেশ, এই ফুলের গন্ধ, এই চুরির শব্দ, এগুলো সে অস্বীকার করবে কি করে? সে আর এক মুহূর্তেও ছাদে থাকতে পারল না। পরাজিত, বিভস্ত অবস্থায় সে প্রায় ছুটে নিচে নেমে এলো। নিজের ঘরে এসে দরজা বন্ধ করে সে হাঁপাতে লাগলো। তার মনে হচ্ছিল সে একটা অদৃশ্য প্রতিপক্ষের সাথে লড়াই করছে, যে লড়াইয়ে তার জেতার কোনো সম্ভাবনাই নেই। ইতিমধ্যে গিয়েও জিতে গেছে। সে অনেকে এভাবে বেঁধে ফেলেছে যেখান থেকে তানিয়ার মতো কোনো জীবন্ত মানুষ তাকে ফেরাতে পারবে না। আয়নায় নিজেকে প্রতিবিম্বর দিকে তাকিয়ে তানিয়ার চোখ ফেটে জল এলো। তার এত সাজ, এত রূপ, এত ভালোবাসা সবই একটা অদৃশ্য ছায়ার কাছে অগ্রহীন। সেও অনেক জীবনে মন্দির থেকে বিতাড়িত, আর সেই মন্দিরে একমাত্র দেবী এখনই। তানিয়ার মনে হলো এই বাড়িতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এখানে প্রতিটি কোণায়, প্রতিটি বাতাসে শুধু ইতির স্মৃতি। ইতির অস্বস্তি হয়, তাই এই অস্বস্তিকে মেনে নিতে হবে, অথবা এই বাড়ি, এই সম্পর্ক ছেড়ে চিরদিনের জন্য চলে যেতে হবে। কোনটা করবে সে, লড়াই নাকি আত্মসম্পূর্ণ? প্রত্যেকটা তার নিজেও জানা নেই। ছাদ থেকে প্রায় ছুটে নেমে আসার পর তানিয়া মনে হচ্ছিল তার শরীরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেল। নিজেকে ঘরে এসে সে আয়নার সামনে ধপ করে বসে পড়ল। আয়নায় তার বিভস্ত প্রতিবিম্ব, কিন্তু তানিয়ার চোখ খুঁজছিল অন্য কিছু, কোনো ছায়া, কোনো অবয়ব, কিন্তু কিছুই নেই। ঘরটা শান্ত, নিস্তব্ধ। অথচ একটু আগে সাথে সে যা অনুভব করেছে তা কোনোভাবেই মন থেকে মুছতে পারছিল না। বেলে ফুলের তীব্র সুবাস, কাছের চুরি, সেই রিনঝিন শব্দ, এগুলো কি শুধুই মনের ভুল? অনির শান্ত তৃপ্ত মুখটা মনে পড়তেই তানিয়ার বুকের ভেতরটা জ্বলে পড়ে গেল। এটা কোনো ভালোবাসা নয়, কোনো অপরাধ বোধ নয়, এটা এক ধরনের ভয়ঙ্কর অধিকার বোধ। ইতিমধ্যে গিয়েও অনেকে যেভাবে নিজে করে নিয়েছে, বেঁচে থাকতেও তার হাজার ভাগের এক ভাগও পারেনি। তানিয়া এক জীবন্ত উৎস শরীর নিয়েও সেই অদৃশ্য ছায়ার কাছে পরাজিত। পরে কয়েকটা দিন পরিস্থিতি আর ভয়াবহ হয়ে উঠল। উনি এখন আর ছাদ থেকে নামি না প্রায়। তার মা খাবার নিয়ে গেলেও সে দুটো প্লেটে খাবার বেড়ে নেয়। এটা নিজের জন্য, আর একটা পাশের শূন্য জায়গাটার জন্য। ফিসফিস করে বলে, আজ তোমার পছন্দের পুঁই শাক রান্না হয়েছে ইতি, মা তোমার জন্যই করেছেন। অনির মা নীরবে চোখের জল ফেলেন আর খাবার রেখে চলে আসে। একদিন রাতে তানিয়া ঘুম ভেঙে গেল হাসির শব্দে। প্রথমে সে ভাবলো ভুল শুনেছে, কিন্তু না, ছাদ থেকে ভেসে আসছে অনির হাসি শব্দ। একা একা কেউ এভাবে হাসতে পারে? তানিয়া ভয়ে আকাঙ্ক্ষায় সিঁড়ির দিকে এগিয়ে গেল। চাঁদের আলোয় এক অদ্ভুত দৃষ্টি দেখল সে। অনির মা দূরে বসে আছে আর তার পাশে হাত নেড়ে নেড়ে কথা বলছে, হাসছে, যেন তার পাশে সত্যি কেউ বসে আছে আর দারুণ কোনো গল্পতে মেতে উঠেছে। এই দৃশ্যটা তানিয়ার শেষ ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে বুঝতে পারলো এই লড়াইয়ে তার কোনো স্থান নেই। সে এমন একজনের সাথে লড়ছে যার কোনো অস্তিত্ব নেই, অথচ যার ক্ষমতা অসীম। পরদিন সকালে তানিয়া ব্যাগ গোছাতে শুরু করলো।
তার কোনো কান্না ছিল না, কেবল এক ধরনের শূন্যতা আর মুক্তি তাকে গ্রাস করছিল। মনির মা এসে তার হাত ধরেছিলেন। যেও না বৌমা, ওকে একা ফেলে যেও না, ও ঠিক হয়ে যাবে। তানিয়া তাচ্ছিল হাসি হেসেছিল। কি ঠিক হবে মা, আপনার ছেলে তো আর একা নেই, সে তার জগৎ খুঁজে নিয়েছে। সেই জগতে আমার কোনো জায়গা নেই, আমি আর পারছি না। শেষবারের মতো সে ছাদে গিয়েছিল অনির সাথে কথা বলতে। অনি তখন একটা নতুন কেনা কাচের চুড়ি বাক্স হাতে নিয়ে বসেছিল, লাল সবুজ চুড়ি। সে শূন্য হাত বাড়িয়ে এমন ভাবে চুড়িগুলো পরানো ভঙ্গি করছিল যেন কারো হাত ধরে আছে। অনি তা নিয়ে গলাটা কেঁপে গেল। আমি চলে যাচ্ছি। অনি তার দিকে তাকালো, কিন্তু তার চোখে কোনো আপত্তি ছিল না কোনো অবাক হওয়ার চিহ্ন, যেন সেই একটা প্রত্যাশা করেছিল। সে শান্তভাবে বলল, ইতি খুব কষ্ট পেয়েছে তানিয়া, তুমি ওকে অনেক কষ্ট দিয়েছো। ও চাই না তুমি এখানে থাকো। তানিয়ার মনে হলো তার গালে কেউ সজোরে একটা চড় মেরেছে। সে আর একটি কথাও বলল না, মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে গেল। পিছনে পড়ে রইল একটা সংসার, কিছু স্মৃতি আর এক পরাজিত ভালোবাসা। তানিয়া চলে যাওয়ার পর অনির পাগলামি যেন নতুন মাত্রা পেল। সে এখন সবার সামনেই ঈদের কথা বলে। বাড়ির লোকেরা, প্রতিবেশীরা তাকে দেখে অদ্ভুত চোখে তাকায়, আড়ালে হাসাহাসি করে। অনির মা আর সহ্য করতে না পেরে কয়েকজন আত্মীয় সাহায্য নিয়ে এক নাম করা মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর আহমেদ কাছে অনিকে নিয়ে গেল। ডক্টরের চেম্বারে খুব শান্ত গোছানো, দেয়ালে নামি দামি ডিগ্রি ঝোলানো। ডক্টর আহমেদ চশমার ফাঁক দিয়ে তীক্ষ্ণ চোখে অনেকে পর্যবেক্ষণ করছিলেন। কেমন আছেন অনি? খুব নরম গলায় তিনি জিজ্ঞেস করলেন। অনি হাসলো, সে অদ্ভুত শান্ত হাসি। আমি খুব ভালো আছি ডক্টর, আসলে আমার এখানে আসার কোনো দরকারই ছিল না, মা জোর করলেন তাই এলাম। কেন ভালো আছেন শুনতে পারি? কারণ ইতি আমার কাছে ফিরে এসেছে। অনি এমন ভাবে কথাটা বলল যেন এই পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক ঘটনা। সবাই ভেবেছিল ও মরে গেছে, তাই না? কিন্তু ও মরেনি, ও প্রতিদিন আমার কাছে আসে, আমরা একসাথে আমাদের বাগানটার যত্ন নেই। ডক্টর আহমেদ তার নেটপ্যাডে কিছু একটা লিখলেন। ও আপনার সাথে কথা বলে, অবশ্যই বলে। উনি চোখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। কত কথা বলে, ওর বেলি গাছটা নতুন পাতা দেখে ও কি যে খুশি হয়েছিল। ওর নাকি গন্ধরাজ ফুল খুব প্রিয়। আমরা একসাথে বসে চাঁদ দেখি, ও আমার কাঁধে মাথা রাখে। ওর চুরির শব্দ শুনতে যে কি যে ভালো লাগে ডক্টর, ও বলে এই শব্দটা নাকি শুধু আমি শুনতে পাই, কারণ আমি ওকে ভালোবাসি। ডক্টর আহমেদ অনির মায়ের দিকে তাকালেন। ভদ্র মহিলার শাড়ির আঁচল মুখে ঢেকে কাঁদছেন। অনি, আপনি কি বুঝতে পারছেন আপনি যার কথা বলছেন সে আর আমাদের মাঝে নেই? ডক্টর আহমেদ সাবধানে প্রশ্নটা করলেন। উনি বিরক্ত হলো। আপনারাও তাহলে অন্যদের মতোই ভাবছেন আমি পাগল, কিন্তু আমি নেই। আপনারা ওকে দেখতে পাচ্ছেন না কারণ ও আপনাদের দেখা দিতে চায় না। ও শুধু আমার কাছেই আসে। দেখুন, এখনো ও আমার পাশে বসে আছে। উনি তার পাশেই খালি চেয়ারটার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকালো। ও একটু লজ্জা পাচ্ছে আপনাদের দেখে। ডক্টর আহমেদ মুখের পেশি সামান্য কঠিন হলো। তিনি বুঝে গেলেন পরিস্থিতি বেশ জটিল। তিনি কিছু ওষুধ লিখে দিলেন প্রেসক্রিপশনে। রোগ নির্ণয়ের জায়গায় লিখলেন সিভিয়ার সাইকোসিস, সম্ভবত কিংজিংফিনিয়া। বাড়ি ফেরার পথে উনি মায়ের দিকে তাকিয়ে বলল, মা, লোকটা ভালো না, সেই দিকে দেখতেই পেল না। আমরা আর কোনোদিন ওখানে যাব না। ঘরে ফিরে উনি প্রেসক্রিপশনটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিল। ওষুধগুলো ছুঁড়ে ফেলে দিল জানালার বাইরে। আর কোনো ওষুধের প্রয়োজন নেই। সে তো সুস্থ নয়, সে তো সুখী। আজ ভরা পূর্ণিমা। উনি ছাদের বাগান এখন ফুলে ফুলে ভরা। বেলে ফুলের তীব্র সুবাস সারাটা ছাদ মামা করছে। উনি একটা মাদুর পেতে আকাশের দিকে তাকিয়ে আছে। তার ঠোঁটের কোণে সেই চিরচেনা হাসি। ওরা আমাকে পাগল ভাবে,
ইতি সে ফিসফিস করে বলল, ওরা ভাবে তুমি নেই। ওরা আমাকে ওষুধ খাইয়ে তোমাকে আমার কাছ থেকে দূরে সরে দিতে চায়, কিন্তু আমি তো তা হতে দেব না, তাই না? হঠাৎ একটু দমকা বাতাস এসে আমার চুলগুলো এলোমেলো করে দিয়ে গেল। বাতাসটা যেন তার কানে কানে কিছু বলে গেল। উনি উচ্চস্বরে হেসে উঠল, ঠিক বলেছ, ভালোবাসাটাই আসল। কে কি ভাবলো তাতে কি যায় আসে। সে চোখ বন্ধ করলো। চারিপাশের পৃথিবীটা তার কাছে অর্থহীন। তার পৃথিবী এখন এই ছাদে, এই ফুলের গন্ধ আর তার পাশে থাকা অদৃশ্য এক সত্তা। হয়তো এটা তার মস্তিষ্ক বৃত্তি, হয়তো এটা তার তীব্র অপরাধবোধের অলেখ প্রকাশ, আবার হয়তো নয়। হয়তো অভাগিনী ইতি মৃত্যুর সীমানা পেরিয়ে সত্যি ফিরে এসেছে তার একমাত্র ভালোবাসার কাছে, এমন রূপে যা সাধারণ চোখে দেখা যায় না। বাইরের জগতের কাছে উনি একজন সম্পূর্ণ পাগল, কিন্তু তার নিজের জগতে সে একজন সফল প্রেমিক, যে তার ভালোবাসার মানুষকে সব বাধা পেরিয়ে নিজের কাছে ফিরিয়ে আনতে পেরেছে। চারিদিকে নিস্তব্ধ, শুদ্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে বেলে ফুলের মাদকতায় সুবাস, আর তার সাথে মিশা আছে খুব মৃদু কিন্তু স্পষ্ট একটা শব্দ, রিন ঝিন ঝিন। কাছের চুরির শব্দ। সমাপ্ত।